হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, 10,000 টাকাতে কি হয়? 10,000 টাকা আজকের দিনে স্পেশালি 2025 সালে দাঁড়িয়ে 10,000 টাকায় মাস শেষ হতে না হতেই তো শেষ হয়ে যায়, যেভাবে জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া। তাছাড়া এই 10,000 টাকা নিয়ে আজকের বাজারে সংসার চালানো খুবই মুশকিল। কিন্তু তার উপরে যদি আমি বলি 10,000 টাকাতেও অনেক টাকা ইনকাম করা যায় সামান্য 10,000 টাকা দিয়ে। দেখুন, জেনারেলি কি হয়, আমরা ছেলে মেয়েদের পড়াশোনা করাই বা আমাদের মনের মধ্যে কি থাকে, পড়াশোনা করে চাকরি বাকরি করবে, তারপরে ইনকাম করবে, আর সেই ইনকামে সংসার চলবে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে বলুন তো সম্ভব? যেভাবে চাকরির যা অবস্থা বা মার্কেটের যা অবস্থা, তাতে মোটামুটি পড়াশোনা করার পর এই চাকরি একটা পাওয়া খুবই কষ্টে, সেটা না ধরেই চলুন, মানে পাওয়া খুবই মুশকিল ধরেই চলুন। কিন্তু তবুও তো সংসার চালাতে হবে, জীবন চালিয়ে নিয়ে যেতে হবে। এই 10,000 টাকা বিশ্বাস করবেন না বন্ধুরা, ইন্ডিয়াতে স্পেশালি, তাই সব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যে ইনকাম যে খুব বেশি হয় তা নয়। সাধারণ মানুষের অবস্থা খুবই শোচনীয়। খুব যে আমাদের কাছে অনেক টাকা আছে তা কিন্তু না। হ্যাঁ, হয়তো আমার স্যালারি একটু বেশি, বাট জেনারেলি সবার দেখবেন এই রকমেরই অবস্থা। যেমন বেশি তেমনি খরচও বেশি। তেমনি দেখুন, তা বলে এই নয় যে আপনার সংসার চলবে না। 5,000, 10,000, 15,000 বা কারো 20,000, 30,000 টাকা বেতন, সে যেভাবেই হোক, কেউ বিজনেস করে ইনকাম করছে, কেউ জব করে, চাকরি বাকরি করে, প্রাইভেট জায়গায় কাজ করে, কোনো রকম করে সংসার চালাচ্ছে। তো সেই জায়গাতে আমি যদি বলি 10,000 টাকা দিয়েও অনেক টাকা ইনকাম করা সম্ভব। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, যখন চাকরি বাকরি না হয় আমরা কি করি? চাকরি বাকরি যদি না হয় বলি যে ঠিক আছে, ব্যবসা করে ইনকাম করব। অত সহজ? ব্যবসা করে কখনো ইনকাম করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ব্যবসা করে ইনকাম করাটা কতটা কঠিন ভাবুন তো। ব্যবসা করতে গেলে পুঁজি লাগে, টাকা লাগে, টাকা দিলেই তবে ব্যবসাতে টাকা আসে। তো সেই টাকা লাগে, এত টাকা যদি থাকতো তাহলে তো কোনো চিন্তাই হতো না। তো যদি বলি চাকরি করব, ব্যবসা করব বা অন্যান্য কিছু করব, সব কিছু একসঙ্গে করা না সম্ভব হয় না, কখনোই সম্ভব হয় না এটা। বা অনেকে হয়তো হয়, বা আমি সেই এক্সেপশনের কথা বলছি না। কিন্তু কিভাবে যদি আমি একটা ছোটোখাটো ইনকামও করি, 5, 10, 15, 20 এইরকম যদি আমার কোনো রকম ইনকাম হয়, তার থেকেও আমি অনেক টাকা ভাবাই যায় না যে এত টাকা কোথায় সংসার চালাতে। মাস শেষ হয়ে যায়, মানে মাস শেষ হওয়ার আগেই তো সব টাকা শেষ হয়ে যায়। তো কি করি, জমাবো কি করে, বিনিয়োগ কি করে করবো, ইনভেস্ট কি করে করবো যে যেখান থেকে আমি এত টাকা আসতে পারে। দেখুন, একটা দিকে দেখবেন যখন বৃষ্টি হয়, দেখবেন আপনি ধরুন বর্ষাকাল বা অন্যান্য সময় যখন বৃষ্টি, একটা ছোট্ট গর্তের দিকে তাকাবেন, 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে, আপনি বলবেন এইটুকু ফোঁটাতে আর কি হবে। একটু পরে এসে দেখবেন গর্তটা ভর্তি হয়ে গেছে, জল উপচে যাচ্ছে। ঠিক তেমনি ছোট্ট করে অ্যামাউন্ট যদি জমানো যায়, একটা সময় উপচে যাবে। আমরা এই বেসিক প্রিন্সিপালটা ভুলে যাই। ছোট্ট টাকা, ছোট্ট ইনভেস্টমেন্ট, কিন্তু বড় মুনাফা যদি কনসিস্টেন্সি থাকে, প্রপার প্ল্যানিং থাকে। এই ভিডিওতে সেই অদ্ভুত ম্যাজিকের কথা বলবো, যে কিভাবে ছোট্ট অ্যামাউন্ট দিয়েও বড় টাকা ইনকাম করা যায়, অনেক টাকা ইনকাম করা যায়। কিন্তু তার জন্য সঠিক প্ল্যানিং লাগে। চিন্তা ভয় পাওয়ার দরকার নেই। আপনি মনে করবেন কি, আর আমি তো 10-15 হাজার টাকা ইনকাম করি, এর আমি খাবো কি, সংসার কি চালাবো, আর কি ইনভেস্টমেন্ট করবো? সবার জন্যই ইনভেস্টমেন্ট আছে, সবার জন্যই সঠিক প্রসেস আছে, শুধু আমরা জানি না, কেউ বলে দেয় না যে এভাবে করলেও অনেক টাকা ইনকাম করা সম্ভব। অনেকেই দেখবেন গা ছাড়া মনোভাব, বা ফার্স্টেডেড বা ডিপ্রেশনে থাকে, বা ঠিক আছে যে এই টাকাতে আমি ফ্যামিলি চালাবো না, অসুখ বিসুখ দেখবো না, পড়াশোনার খরচ করব না, আমি ইনভেস্টমেন্ট করব। তো এটা এইভাবে ভাবলে কখনো হয় না। আমাদের সবই করতে লাগে, সবাই আমরা তাই করছি। আমি একা নই, আপনি একা নন। ভারতবর্ষে প্রচুর মানুষ, অসংখ্য মানুষ এইরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যেও তো আমরা সার্ভাইভ করছি, তার মধ্যেই তো জীবন চালিয়ে নিয়ে যেতে হবে, তার মধ্যেও সঞ্চয় করতে হবে। কিন্তু সেই সঠিক পদ্ধতিটা আমাদের জানা নেই, যে কি এমন সঞ্চয় প্রকল্প আছে, বা কি ধরনের ওয়ে আছে, কি ম্যাজিক্যাল ওয়ে আছে, কি পরিকল্পনা কিভাবে করলে সত্যিকারের এই 10,000 টাকা দিয়েও অনেক টাকা ইনকাম করা যায়, অনেক টাকা যেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। এইবার আসি যে
একটা সাধারণ ধারণা আছে আমার কাছে অনেক টাকা নেই, তো কি করে আমি ইনকাম করব, মানে ইনভেস্টমেন্ট করে আমি অনেক টাকা ইনকাম করব। সম্ভব হয় না। আমি যদি 10,000 টাকা, ধরুন 15,000 টাকা স্যালারি পাই, তাতে আমার ধরুন কিছু চলে যায়, আমার ধরুন ঘর ভাড়া বা খাওয়া খরচা এতে চলে যাচ্ছে। তাছাড়া পারিবারিক যে সংসার চালাতে গেলে যাবতীয় অন্যান্য খরচ সেখানে চলে যাচ্ছে, তো বিনিয়োগ হবে কোথা থেকে? বন্ধুরা, 500 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট করা যায়। যেটা আমি বললাম, ছোট্ট ছোট্ট করে ইনভেস্টমেন্ট করলেও বড় অ্যামাউন্টে যাওয়া যায়। 500 টাকা করেও ইনভেস্টমেন্ট করা সম্ভব। কিন্তু সেটা কিভাবে করলে আমি যদি বলি যে এই 10,000 টাকা থেকেও কোটি টাকার মুনাফাও হতে পারে, আপনি অবাক হয়ে যাবেন। 10,000 টাকা ইনকাম করছি, সেখান থেকে আবার কোটি টাকা। আমি ছেড়েই দিন কোটি টাকা, যে টাকা আসবে সে টাকা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। আজকে এই কথা নিয়ে আলোচনা করব, এই জিনিসটা নিয়ে কথা বলবো। আমি তাদের জন্য ভিডিওটা করছি যারা রিয়েলি নিডি বা সত্যিকারের খুব কম ইনকাম করে কিন্তু সঠিক রাস্তা জানে না বলে সব টাকা উড়ে যায়, কিন্তু ইনভেস্টমেন্ট হয় না। আর সেই যে বড় অঙ্কের টাকা আসবে বলি, সেই টাকার কথাও আমরা ভেবে উঠতে পারি না। অনেকেই দেখবেন, যাকে বলবেন এই ইনভেস্টমেন্ট করবি বা এখানে ইনভেস্টমেন্ট করবি, এখানে আমার টাকা লাগবে, কোথা থেকে ইনভেস্টমেন্ট করব, আমার এত টাকা কোথায়, আমি তো বড় লোক নই, আর কি ইনভেস্টমেন্ট করবো, এসব শুনে আমার লাভ নেই। ইনভেস্টমেন্ট এসব বাবুদের ব্যাপার, বড় লোকেদের ব্যাপার, ওরা সব ইনভেস্টমেন্ট করবে, মিউচুয়াল ফান্ড, স্টক, বিশাল বিশাল ব্যাপার। এই ধারণাটা আমাদের মধ্য থেকে আগে তাড়াতে হবে। এই ধারণাটা হচ্ছে ভুল ধারণা। হ্যাঁ, টাটা, বিড়লা, গোয়েঙ্কা এইসব হবো না ঠিকই, আদানি আম্বানি রাতারাতি হওয়া সম্ভব না, বাট আমার যা ইনকাম, আমার যা ক্যাপাসিটি, সেই হিসাবে আমি অনেক টাকা ইনকাম করে দেখাতে পারি। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো, কিভাবে সঠিক পরিকল্পনার মাধ্যমে গেলেও এই ছোট্ট স্যালারি, যে আমি কম টাকা স্যালারি পাই, 10-15 হাজার টাকা যে স্যালারি হয়, সেখান থেকেও আমি কোটি টাকার কাছাকাছি ইনকাম করে দেখাতে পারি। চলুন ভিডিওটি পুরোটা দেখবেন, কিন্তু একদম স্কিপ করবেন না, তাহলে খুব দুর্দান্ত ইনফরমেশন মিস করবেন। আমরা সবাই কিন্তু এই সমস্যার মধ্যে দিয়েই আমাদের লাইফ যাচ্ছে। আমরা প্রত্যেকেই খুব যে ইনকাম করছি তা নয়। যারা খুব টাকা ইনকাম করে তাদের জন্য হয়তো এই ভিডিওটা খুব হাস্যকর মনে হবে, যে এই টাকাতে আমার কি হয়, আমি তো কোটি টাকা ইনকাম করি। আমি তাদের জন্য বলছি না, সাধারণ আমাদের আর 5 জনের মতো আমরা সবাই যেভাবে সার্ভাইভ করছি, তার মধ্য দিয়ে কিভাবে খুব ভালো অ্যামাউন্ট ইনকাম করা যায়, সেই প্রসেসগুলো নিয়ে কথা বলবো, সেই পদ্ধতি নিয়ে কথা বলবো। সঠিক প্ল্যানিং, সঠিক পদ্ধতি নিয়ে যদি আমরা চলি, তাহলে নিশ্চয়ই একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো। তবে তার আগে বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তাকে এই ইনফরমেশন কেউ মিস না করতে থাকে, আর কেউ এটা না ভাবে যে আমার তো ইনকাম কম, কি হবে ইনভেস্টমেন্ট করে, কোথায় করব, এইসব বেকার কথা। আমাদের জন্য এইসব ইনভেস্টমেন্ট নয়, কোটি টাকার স্বপ্ন আমাদের জন্য নয়। এই ধারণাটা যাতে ভেঙে যায়, এই ধারণার বশবর্তী যাতে কে না হয়, এই ভিডিওটি তার জন্য। পুরো ভিডিওটি পুরো দেখুন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। এবার আসছি, ইনভেস্টমেন্টের আগে একটা বাজেটিং রুলস আমাদেরকে ডিফাইন করতে হয়। আমি যদি 1,000 টাকাও ইনকাম করি, তার জন্যও রুলস আছে। যদি আমি 5,000 টাকাও ইনকাম করি, তার জন্যও রুলস আছে। যদি আমি 10,000 টাকাও ইনকাম করি, তার জন্যও রুলস আছে। রুলস সবার জন্যই আছে, যে কোটিপতি তার জন্য রুলস আছে। কি রুলস? আমাদের এই সিম্পল রুলসটা মাথায় রাখতে হবে। 50-30-20 রুলস। 50-30-20 রুলস কেন বললাম? 50-30-20 মানে টোটাল 100%। আমি যদি 10,000 টাকা ইনকাম করি, তার একটা রুলসের মধ্যে আমাকে বাঁধতে হবে আগে। এরকম না, 50% কি নেসেসিটি, মানে আমার 50% টোটাল ইনকাম যা করছি আমি ঠিক আছে, 10,000 টাকা ইটস ওকে, 10,000 টাকাও আমার জন্য অনেক টাকা। আমি যদি 10,000 টাকাও ইনকাম করি, তার মধ্যে 50% টাকা, মানে তার মধ্যে আমার ধরুন 5,000 টাকা, আমি যদি 10,000 টাকা ধরে নিই, তার মধ্যে 5,000 টাকা আমার বেসিক নেসেসিটিতে যাবে, মানে ধরুন ঘর ভাড়া, খাওয়া দাওয়া, ফ্যামিলি চালানো, এর মধ্যে 5,000 টাকা চলে গেল। রইল বাকি 3,000 টাকা আর 2,000 টাকা। 50-30-20 রুলস বলেছি, মানে 3-5,000 টাকা, তার মানে 5,000 টাকা চলে গেলো, 50% চলে গেলো বেসিক নেসেসিটিতে। এরপরে চলে আসছি 30 মানে কি 3,000 টাকা। 3,000 টাকার কি করছি আমরা?
ধরুন বিভিন্ন ধরনের বিনোদন বা ব্যক্তিগত খরচ যেগুলো হয়, নিজের পার্সোনাল খরচ যেগুলো হয়, এগুলো তো মানুষের করতেই লাগে। একটা মানুষ বেঁচে থাকতে গেলে, সার্ভাইভ করতে লাগে, এই জিনিসগুলো করতে লাগে। মার্কেটিং করা, শপিং মলে যাওয়া, একটু বাইরে খেয়ে নেওয়া, একটু এন্টারটেনমেন্ট করা, বা একটু বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরা, এইসবের জন্য মোটামুটি 30% খরচ হয়েই যায়। তার মানে 50% 30% চলে গেল। এবার আসি 50, 30, 20 রুলস বলেছি। 20% মানে 2000 টাকা। 2000 টাকা সঞ্চয় বা বিনিয়োগে যায়, তার মানে সেভিংস। বেসিক নেসেসিটিস, এন্টারটেনমেন্ট বা পার্সোনাল খরচ, তারপরে আসে সেভিংস। এই রুলস মেনে আমাকে চলতে হবে। আমি প্রথমে বলেছি যদি আমি প্রপার রুলস মেনে চলি 5000 টাকা দিয়েও অনেক কিছু করা সম্ভব। যদি আমার ইনকাম কম হয়, আমি কম ইনকাম যাদের তাদের কথাই বলছি, যদি নয়, যদি ইনকাম কম তাদের কথাই বলছি যে আমার ইনকাম তো কম, তাহলে আমি কি করে আমি এই সেভিংস, এই বড় অ্যামাউন্ট নিয়ে যেতে পারি। তার মানে 50, 30, 20 রুলস আমাকে মেনটেন করতে হচ্ছে। সেই 50, 30, 20 রুলস মধ্যে 50% 5000 টাকা চলে গেল বেসিক নেসেসিটিতে, 3000 টাকা চলে গেল আমার পার্সোনাল খরচে, আর 2000 টাকা আমার মানে সেভিংসে বা সঞ্চয়। এই 10,000 টাকার উপরে বললাম 50, 30, কারো 15,000 টাকা ইনকাম হতে পারে, কারো 20,000 টাকা, কারো 30,000 টাকা, কারো 50,000 টাকা ইনকাম হতে পারে। তো সেইভাবে 50, 30, 20, 50%, 30%, 20% এই তিনটে স্ল্যাবে ভাগ করে 20% যাবে সেভিংসে বা বিনিয়োগে। এবার আপনি বলবেন যে আমি যদি টাকা ইনভেস্টমেন্টই করে দেবো, আমি খাবো কি, বা কিভাবে আমার তাহলে যদি হঠাৎ করে আজকে কিছু হয়, আমি ফ্যামিলিকে দেখবো কি করে? সো আমি বেসিক নেসেসিটি যে দিলাম, আমার পার্সোনাল খরচ হলো, বাকিটা সঞ্চয় করে দিলাম, তো আমার হাতে কি থাকবে? আমার কোনো হঠাৎ করে কিছু ইমার্জেন্সি হলে কি করব? ঠিক কথা বন্ধুরা, এটা একদম মাথায় রাখবেন। প্রত্যেকের মধ্যে এইটা মাথায় রাখা দরকার। প্রত্যেকে সে যত টাকা ইনকাম হোক না কেন, ইমার্জেন্সি ফান্ড অবশ্যই করে একটা ইমার্জেন্সি ফান্ড আমাকে তৈরি করতে হবে ইনভেস্টমেন্টের আগে। ইনভেস্টমেন্টের পরিকল্পনা পরে, তার আগে যেটা করতে লাগে ইমার্জেন্সি ফান্ড। তার মানে কি, আমাকে 6 মাস থেকে 9 মাস চলবে এমন, মিনিমাম 6 মাস চলবে এমন আমাকে টাকা সবসময় এক জায়গাতে জমিয়ে রাখতে হবে, যেটাতে কখনো হাত দিবেন না। মোটামুটি থাকলেই দেখবেন মনে হবে ও টাকা তো এখানে আছে, তুলে নিই, সব উড়ে যাবে। না, এইভাবে ভাবলে চলবে না। আপনি একটা আলাদা কোনো সেভিংস অ্যাকাউন্ট রাখুন, একটা অন্য সেপারেট সেভিংস অ্যাকাউন্ট রাখুন, বা একটা এফডি করুন, যাতে হঠাৎ করে তুলতে না পারেন। একটা থাকলে কি হয়, এফডি বা কোনো কিছু রেকারিং ডিপোজিট বা এইভাবে কিছু থাকলে মনে হবে না ওটা তোলা যাবে না এই মুহূর্তে, কিন্তু ক্যাশ যদি হাতে রাখেন চলে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ক্যাশ আপনি রেখে দেখুন, 2000 টাকা জমিয়ে রাখুন, দেখবেন পরের মাসে 2000 টাকাও খরচ হয়ে গেছে, থাকবে না। তার মানে আমাকে একটা ইমার্জেন্সি ফান্ড রাখতে হবে, যেখানে মিনিমাম 6 মাস আমার সংসার চলবে, মিনিমাম। সেক্ষেত্রে ম্যাক্সিমাম 9 মাস 10 মাস পর্যন্ত আমি রাখতে পারি যদি আমার ক্যাপাসিটি থাকে। তো 6 থেকে 9 মাস চলবে এমনি একটা টাকা অলওয়েজ আমাকে সবসময় রেখে দিতে হবে। এটা হচ্ছে সবার ফার্স্ট রুলস নাম্বার 1, ইমার্জেন্সি ফান্ড। এই ইমার্জেন্সি ফান্ড কখনো মিস করবেন না। ধরুন আমি আজকে চাকরি করছি, চাকরি থাকবে কি থাকবে না, বা যেভাবে বিভিন্ন ধরনের মার্কেটের অবস্থা, যে কোনো সময় কোনো বিপদ হতে পারে, বা কোনো একটা মেডিকেল কেস হয়ে গেল, বা চাকরি থাকলো না, বা ভগবান না করুক কারো চাকরি না যাক, আমাদের মতো সাধারণ মানুষের এইভাবেই তো সংসার চলে। তো সবার সুস্থ থাকুক, ভালো থাকুক, কিন্তু যদি কোনোরকম কোনো বিপদ হয়, অ্যাটলিস্ট এইটুকু মনের মধ্যে একটা বুশ থাকবে যে ঠিক আছে 6 মাস 7 মাস আমার চলেই যাবে, তার মধ্যে আমি অল্টারনেট কিছু একটা খুঁজে পাবো। তার মানে একটা এছাড়া শুধু এটা নয়, একটা মনের মধ্যে একটা বুশ থাকে। দেখবেন যদি আপনার কাছে 6 মাসের ক্যাপাসিটির একটা পয়সা থাকে, আপনি দেখবেন আপনার মেন্টাল হেলথ অনেক ডেভেলপ করে, আপনার মানসিকভাবে আপনি স্থির থাকেন, অস্থিরতা আসবে না, সবসময় একটা টেনশন, কী করি না করি, মাথার মধ্যে একটা চিন্তা, এতে অনেক কিছু শারীরিক বিপদও হয়। তো সেটার থেকে বেটার যদি 6 মাস থেকে 9 মাস চলে, সেই টাকাটা ধীরে ধীরে করে আগে জমানো। সেই টাকাটা আমাকে মাথায় ধরে নিতে হবে যে এই টাকা আমার নয়, তো এটা আমাকে জমিয়ে রাখতেই হবে, তা কিনা আমি বাকি প্ল্যানিংগুলো করতে পারি। তার মানে ইমার্জেন্সি ফান্ড অলওয়েজ 6 থেকে 9 মাস চলবে এমনি ক্যাপাসিটির ইমার্জেন্সি ফান্ড আমাকে সবসময় রেডি রাখতে হবে। এরপরে আসছি রুল নাম্বার 2, ইনভেস্টমেন্ট। রুল নম্বর 1 তো হলো ইমার্জেন্সি ফান্ড, রুল নাম্বার 2 কি, ইনভেস্টমেন্টের প্ল্যান করা।
এই যে ইনভেস্টমেন্টের প্ল্যান করব, আপনি বলবেন ইনভেস্টমেন্ট আবার কি করে করব, এই তো টাকা, এর আবার ইনভেস্টমেন্ট কোথায় করব? হ্যাঁ বন্ধুরা, ইনভেস্টমেন্টের গভর্নমেন্ট, ভারত সরকার বা রাজ্য সরকার বা বিভিন্ন সরকারি প্রকল্প আছে, তারা আমাদের জন্য, আমাদের মতো সাধারণ মানুষের কথা ভেবে অনেক অনেক ভালো ভালো স্কিম মার্কেটে নিয়ে আসছে। আমি যেখানে সেখানে রাখবো না, কারণ বন্ধুরা এইটুকু টাকা আমার, মাত্র 10,000 টাকা স্যালারি পাই, তাতে এখানে ওখানে দিয়ে উড়ে গেলে, চলে গেল, ব্যাস আমি কি করব তখন? তো আমাকে ভেবে চিন্তে ইনভেস্টমেন্টের কথা ভাবতে হয়। এমনি গভর্নমেন্টের অনেক স্কিম আছে, এছাড়া প্রাইভেট স্কিম আছে, মার্কেট আছে, অনেক জিনিস আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আলোচনা করছি। আপনি একদম ভাববেন না যে এই টাকাতে কিছু হয় না, পরিষ্কার ভিডিওটি পুরো দেখুন, পুরো স্টেপস আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমি ইনভেস্টমেন্ট করব কোথায়? আমার যা টোটাল টাকা, ধরুন 10,000 টাকা আমার যদি স্যালারি হয়, তাতে ইনভেস্টমেন্ট করব কোথায়? ভারত সরকার অনেক ধরনের সরকারি স্কিম আছে, যেমন ধরুন পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডে 500 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট করা যায়। ভাবতে পারছেন, 500 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করলে রিটার্নও যথেষ্ট ভালো, 7 থেকে 8% রিটার্ন আসছে, একদম সিকিউর, গভর্নমেন্ট গ্যারেন্টেড রিটার্ন। এগুলো কত ভালো জায়গা। এখানে যদি আমি 500 করে প্রত্যেক মাসে দিয়ে যেতে থাকি, কি 1000 টাকা করে দিয়ে যেতে থাকি, অনেক রিটার্ন আসতে পারে, 7 থেকে 8% করে রিটার্ন, কম না? তার উপরে কম্পাউন্ডিং ইন্টারেস্ট। তার মানে আমি এখানেও ইনভেস্টমেন্ট করতে পারি। খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম, গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে, গ্যারান্টেড রিটার্ন আছে, মানে এইরকম একটা সেফেস্ট জায়গাতে ইনভেস্টমেন্টের কথা আমাকে ভাবতে হবে। কারণ আমার মুনাফা কম, আমার স্যালারি কম, আমি ধনী নই যে ঠিক আছে 10,000 টাকা গেল, আজকে গেল, কোনো অসুবিধা নেই, পরে আবার 10,000 টাকা দিয়ে দিচ্ছি, না, তা নয় আমার কাছে। আমি সেখান থেকে সমস্ত খরচ কেটে এইটুকু আমার ভবিষ্যতের কথা ভেবে আমি সঞ্চয় করছি। তার মানে আমাকে এমন জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে যেটা কিনা সিকিউরড, সেফ, ভালো ইন্টারেস্ট রেট এবং ভবিষ্যতে কাজে দিবে, এবং কোনো রকম কোনো মাথায় চিন্তা থাকবে না। পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। নেক্সট কি? রুল নাম্বার 3, এনপিএস। আরেকটা ইনভেস্টমেন্ট প্ল্যান গভর্নমেন্টেরই, এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম। অসাধারণ স্কিম। এখানেও 500 থেকে 1000 টাকা করে আপনি ইনভেস্টমেন্ট করুন। আপনি যদি 500 টাকা করে ইনভেস্টমেন্ট করেন, এখানেও 500 টাকা, আমি খুব ছোট্ট অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট কথা বলছি। এই ছোট অ্যামাউন্ট করে আপনাকে আমি দেখাবো কি করে কোটি টাকা পর্যন্তও নিয়ে যেতে পারেন, অনেক টাকা হয়ে যেতে পারে। শুধু আমরা ভাবি না, আমরা শুধু এটা ভাবি যে আমার তো টাকা নেই, আমি তো গরিব, আমি খুব কষ্টে চলছি, আমার ইনভেস্টমেন্টগুলো কোনো হয় না, আমি কোথায় করবো, এইসব বড়দের ভাবে। এই যে একটা তথাকথিত মিথ, আমরা এর মধ্যে ঘুরে বেড়াই, নিজেকে সান্ত্বনা দিই। এটা থেকে বেরিয়ে আসুন। এর মধ্যেও থেকে আমাদের সংসার চলছে না, আমার জীবন চলছে না, না ফ্রাস্ট্রেশন হওয়ার জায়গা নেই, ডিপ্রেশন হবেন না, চিন্তা করবেন না। আমরা সবাই একই নৌকাতে আছি সবাই, কারো 5,000 টাকা বেশি, কারো 5,000 টাকা কম, ব্যাস এইটুকুই। বাট কিন্তু আমরা সবাই একদম সাধারণ নিম্ন মধ্যবিত্ত। কারণ সুতরাং আমাদেরকে এই কথা মাথায় রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যতও দেখতে হবে, বর্তমানও দেখতে হবে, এবং পরিশ্রম করে যেতে হবে। সঠিক প্রসেস, পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে, খরচ করতে হবে, ভাবতে হবে। তো সেটা কি? ন্যাশনাল পেনশন স্কিম, যেখানে আমি 500 টাকাও করে যদি ইনভেস্ট করি, রিটায়ারমেন্টে 60 বছর পর একটা হিউজ অ্যামাউন্ট আমার হাতে আসবে। ইন্টারেস্ট রেটও কম নয়, 13 থেকে 15-18% পর্যন্ত কাছাকাছি রিটার্ন দিচ্ছে। 13-14-15% কি দেয়, হিউজ রিটার্ন। তাও আবার কি একটা গভর্নমেন্টের ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিম, যেখানে রিটায়ারমেন্টের জন্য ভালো রকম একটা টাকা জমানো যাওয়া সম্ভব। 60 বছর পরে আপনি হাতে ফান্ডও পাচ্ছেন, প্লাস পেনশন পেয়ে যাবেন পার মান্থ। ন্যাশনাল পেনশন স্কিম দুর্দান্ত স্কিম, ইন্টারেস্ট রেটও ভালো, ট্যাক্সে ছাড়ও আছে, প্লাস আমার এটা সিকিউরড, নিশ্চিত, কোনো রকম কোনো টেনশন ছাড়া। এছাড়া কি আছে? নেক্সট রুলস কি? পোস্ট অফিস মান্থলি স্কিম। পোস্ট অফিসেও অনেক স্কিম আছে, পোস্ট অফিসের মাধ্যমে, যেখানে গভর্নমেন্ট সিকিউরড ফান্ড, যেখানে সরকারি সহযোগিতায় কোনো রকম রিস্ক নিয়ে, কোনো ঝুঁকিওয়ালা কোনো ইনভেস্টমেন্টের কথা আমি বলবো না। কারণ আমার প্রথমে বলেছি, আমার পয়সা কম, ইনকাম কম, সাধারণ মানুষ, আমাকে এমন জায়গায় রাখতে হবে, সেফ হবে, সিকিউরড হবে, রিটার্ন ভালো থাকবে, ভবিষ্যৎ তৈরি হবে, এবং গভর্নমেন্টের একটা সাপোর্ট থাকবে। তার মানে পোস্ট অফিস তো গভর্নমেন্টেরই, পোস্ট অফিসের স্কিম, পোস্ট অফিসের অনেক মান্থলি সেভিং স্কিম আছে, সেখানেও ইন্টারেস্ট যথেষ্ট ভালো দিচ্ছে।
তার মানে কম টাকা দিয়েও আমি ইনভেস্টমেন্ট করতে পারছি এবং ভালো রিটার্ন নিয়ে যেতে পারছি। তো এইরকম পোস্ট অফিস মান্থলি স্কিমগুলোতে আমি ইনভেস্টমেন্ট করতে পারি, যেখানে করার পোস্ট অফিসে গিয়ে আপনি কথা বলতে পারেন। অনেক ধরনের মান্থলি স্কিম আছে, পোস্ট অফিসের স্কিমগুলো আছে, সেই স্কিমের বেনিফিটগুলো উঠান। ছোট্ট অ্যামাউন্ট করে ইনভেস্টমেন্ট করুন, অনেক টাকা হয়ে যাবেন। 20-25 বছর পর দেখবেন অনেক টাকা হয়ে গেছে, আপনি চিন্তাও করতে পারবেন না। নেক্সট আসছি গোল্ড। সোনাতে ইনভেস্টমেন্ট কি করে? আমি এটা বলছি না যে আপনি গিয়ে দোকানে সোনা কিনে আন। 10,000 টাকা যার বেতন, সে সোনা কিনবো কি করে? আমি 10,000 টাকাতে সোনা কি হবে? আমাকে সোনা দোকানে ঢুকতেও দেবে না। আমি এইটা বলছি না, কিন্তু সোনাতে ইনভেস্টমেন্ট, গোল্ডে ইনভেস্টমেন্ট মানে আমি সোনা কিনে আনবো। যদি কিনেও নিই, ধরে নিচ্ছি আমার স্যালারি যা, আমি জমিয়ে সোনা কিনলাম, তাতে ধরুন মেকিং চার্জেস আছে, বিভিন্ন অ্যাকচুয়াল সোনার সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা অর্নামেন্টস বানিয়ে, একটা গহনা ফহনা বানিয়ে আপনাকে দেবে। কিন্তু তাতে আমি ইনভেস্টমেন্ট কী করে হবে? আমি রিটার্ন কী করে পাবো? যা টাকা দিয়েছি তার তো আধা জিনিস খাদ আছে কিছুটা, তারপরে কিছুটা এটা ওটা মিশিয়ে রেখেছে, তারপরে মেকিং চার্জেস তো অনেক। তার মানে এইরকম ইনভেস্টমেন্টের কথা বলছি না। গোল্ড ইনভেস্টমেন্ট মানে সভরেন গোল্ড বন্ড। দেখবেন ডিজিটালি যে ইনভেস্টমেন্টের কথা হয়, বন্ডে ইনভেস্টমেন্ট করা হয়। ধরুন আজকে যদি সোনার দাম ধরুন 60,000 টাকা হয়, তার মানে আমি যদি 60,000 টাকা যদি আমি সোনাতে ইনভেস্টমেন্ট করি, সেইটা যদি 5 বছর পর তার দাম 1.5 লাখ টাকা হয়, তার মানে গভর্নমেন্ট আমাকে 1.5 লাখ টাকা দিতে বাধ্য। এই ধরনের বন্ডে আমি ইনভেস্টমেন্ট করতে পারি, যেখানে কোনো রকম কোনো এক্সট্রা চার্জেস আমি পে করবো না। আমি সভরেন গোল্ড বন্ড দেবেন, বিভিন্ন ব্যাংক বা বড় বড় যে ইনস্টিটিউটগুলো আছে সেখান থেকে রিলিজ হয়, আপনি খবর নেবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই বন্ডগুলো রিলিজ করা হয়, বিভিন্ন ব্যাংক থেকে দেখবেন পাবলিশ করা হয়, বলা হয় যে গোল্ড বন্ড ছেড়েছে। তো সেই গোল্ড বন্ড সোনাতে আমি ইনভেস্টমেন্ট করতে পারি। সোনার খুবই ডিমান্ড হয় যখন ধরুন মার্কেট ডাউন হয়, ক্রাইসিস মুভমেন্ট চলে। স্পেশালি ডাইভার্সিফাই করার জন্য, পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করার জন্য একটা পোর্শন সোনাতে ইনভেস্টমেন্ট করতে সাজেস্ট করে অনেকে। তার মানে গোল্ড একটা সেফেস্ট ইনভেস্টমেন্ট বলা যেতে পারে। সরকারি সভরেন গোল্ড বন্ডে আমি কোনো আলাদা সোনা দোকান থেকে সোনা কেনার কথা বলছি না। তো এই ধরনের গোল্ড বন্ডে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, যেখানে সব থেকে সেফ, সিকিউর এবং খুব ভালো প্রফিট দিতে পারে। যদি আমি সোনার দাম তো জানেন ধীরে ধীরে আকাশ ছোঁয়া রকেটের মতো এগোচ্ছে, কোথাও 5,000, 10,000 এইভাবে দেখবেন। আমাদের ছোটোবেলাকার সময় তখন সোনা ভরি 4,000 টাকা, 3,000 টাকা ছিল। এখন কোথায় 70-80,000 টাকা, 90,000 টাকা ভরি। তো সেইটা দেখুন বাড়তে আজ থেকে 10 বছর 15 বছর পর কত হতে পারে। তা আমি তো তখন সোনা কিনতে পারবো না। তো রেদার আমি যদি সভরেন গোল্ড বন্ডে ইনভেস্টমেন্ট করি, সেই সোনার যা ভ্যালু হবে সেই মার্কেটে সেই সময়, সেই বন্ডের অত টাকা রিটার্ন দিয়ে গভর্নমেন্ট আমার থেকে কিনবে বন্ডটা, আমি সেই টাকা পেয়ে যাবো। তো সভরেন গোল্ড বন্ডের উপরে যদি চান আমাকে কমেন্ট করুন, নিশ্চয়ই এর উপরে একটা ভিডিও আমি বের করবো, যেখানে আমি সভরেন গোল্ড বন্ড কেমন করে ইনভেস্টমেন্ট করতে হয়, তার কি প্রসেস আমি ইন ডিটেল আর নেক্সট ভিডিওতে আপনাদের সামনে রাখবো। তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে যে সভরেন গোল্ড বন্ড কী জিনিস। তো গোল্ড বন্ডেও রাখতে পারেন। এরপর আসছি মিউচুয়াল ফান্ডও দেখবেন। মিউচুয়াল ফান্ড আবার অনেকে ভয় পায়, বাবা মিউচুয়াল ফান্ড মানে স্টক মার্কেট, আমার সব টাকা শেষ। হ্যাঁ, অনেকের কাছে ভয়ের ব্যাপার আছে, যারা জানে না বা ভুল ট্র্যাপে পা দিয়ে দেয়, তাদের জন্য হয়তো ভয়ঙ্কর মনে হতে পারে। বাট মিউচুয়াল ফান্ড, বেশ কিছু মিউচুয়াল ফান্ড আছে বিশ্বাসযোগ্যতার মধ্যে থাকে, মানে একটা বিশ্বাস করা যায়। মার্কেটে দেখুন আপ ডাউন থাকবে, তো সেক্ষেত্রে কখনো ভ্যালু আপ হবে, কখনো ডাউন হবে, বাট রিটার্নও যথেষ্ট ভালো পাওয়া যায়। যদি আমি মিউচুয়াল ফান্ডে এসআইপিতে রাখি, তো সেক্ষেত্রে কিন্তু আমি মোটামুটি ধরুন আজকের মার্কেটে যা রিটার্ন দিচ্ছে সেই হিসাবে দেখলেও 20-25 বছর পরে অনেক টাকা পেতে পারি। এটা কোনো রকম কোনো টিপস বা কোনো ফ্রি আপনাদেরকে আমি সাজেশন দিচ্ছি না যে এটা করুন, এই মিউচুয়াল ফান্ডে দিন, আপনি এত পেয়ে যাবেন। এইগুলোতে আমি বিলিভ করি না। আমি যদি বলি আপনিও করবেন না। যে কেউ বলে দিল যে এই ফান্ডে রাখলে এত টাকা কোটিপতি হয়ে যাবেন রাতারাতি, এইগুলো একদম বিশ্বাসও করবেন না। কেউ বললে বিশ্বাস করবেন না, ইভিন আমি বললেও বিশ্বাস করবেন না, এবং কারো কথাতেও আপনি বিশ্বাস করবেন না। এখানে নিজে স্টাডি করে দেখবেন, নিজে বুঝবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে মিউচুয়াল ফান্ড থেকেও ভালো রকমের মুনাফা পাওয়া সম্ভব যদি আমি সঠিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি। তো মিউচুয়াল ফান্ডে আমি একটা আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। মিউচুয়াল ফান্ড এমন একটা জায়গা যেখানে ধরুন যেখানে স্টকের মতো ডাইরেক্ট এফেক্ট হয় না, যে
স্টক যদি আজকে পড়ে যায় তো মিউচুয়াল ফান্ডও রাতারাতি পড়ে গেল, ঠিক সেরকম ব্যাপারটা না। মিউচুয়াল ফান্ডে কালেকশন অফ মানি, তো একসঙ্গে নিয়ে ফান্ড ম্যানেজার সেই মানিটাকে নিয়ে বিভিন্ন স্টক, ব্র্যান্ডেড যেসব স্টক আছে সেই সব জায়গাতে ইনভেস্ট করে তার থেকে যে রিটার্ন আসে মিউচুয়াল ফান্ড থেকে আমাকে সেই আমি যত টাকা মিউচুয়াল ফান্ড কিনেছি সেই ইউনিটের হিসাবে আমাকে রিটার্ন দেয়। তো মিউচুয়াল ফান্ডও আজকের দিনে খুব একটা ইনভেস্টমেন্টের ভালো অপশান বলা যেতে পারে, খুবই খুবই একটা ভালো অপশান মিউচুয়াল ফান্ড, যেখান থেকে একটা ভালো রিটার্ন আশা করা যেতে পারে। কীরকম আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন যে কীরকম আমি আশা করতে পারি। কি হয়, মিউচুয়াল ফান্ডেও এসআইপি করা সম্ভব, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে কি হয় ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট প্রত্যেক মান্থে ইনভেস্টমেন্ট করে যেতে হয়, তাহলে একটা লং টার্মের পর একটা ভালো অ্যামাউন্ট আমি আশা করতে পারি। তো এসআইপি হচ্ছে খুবই খুবই পপুলার আজকের দিনে। এই এসআইপি অ্যামাউন্টে কি হয়, তার জন্য হিউজ টাকা লাগে না, অনেক টাকা লাগে না, তার জন্যই এসআইপির কনসেপ্ট এনেছে। আমরা দেখবেন কথায় কথায় প্রত্যেকের মুখে শুনে থাকি এসআইপি এসআইপি এসআইপি। এসআইপি কি? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে একটা ছোট্ট অ্যামাউন্ট প্রত্যেক মান্থে ধারাবাহিকভাবে ইনভেস্টমেন্ট করে যাওয়া। তো এই এসআইপি দিয়েও অনেক অনেক টাকা ইনকাম করা সম্ভব যদি আমি সঠিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি এসআইপি থ্রু, যেখানে অনেক টাকা লাগে না, 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা 2000 টাকা, যার যেমন সামর্থ্য তেমনি করেই ইনভেস্টমেন্ট করে যাব আমি। এখানে কোনো রকম কোনো ভাবার কোনো কারণ নেই যে অনেক টাকা ইনভেস্টমেন্ট করবে তবেই মিউচুয়াল ফান্ড আর কিছুই না। একটা এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে আমি একটা ভালো টাকা একটা আশা করতে পারি যে একটা ভালো একটা ওয়েলথ ক্রিয়েট হতে পারে লং টার্মে। এখানে কোনো রকম কোনো আমি ফিনান্সিয়াল টিপস দিচ্ছি না মার্কেট রিলেটেড, জাস্ট একটা এক্সাম্পলের জন্য, মানে এডুকেট করার জন্য যে কিভাবে মিউচুয়াল ফান্ড থেকেও আমরা ইনকাম করতে পারি। ধরে নিই, চলুন দেখে নিই যে কিভাবে এসআইপি দিয়ে আমরা একটা ভালো অ্যামাউন্ট পেতে পারি বা পাওয়ার আশা করতে পারি। এসআইপিতে কিভাবে হয়, কিভাবে আমি বললাম যে কম অ্যামাউন্ট দিয়েও একটা ভালো অঙ্কের টাকা ইনকাম করা যায়। এই ধরুন একটা এসআইপি ক্যালকুলেটার, আমি এই এসআইপি ক্যালকুলেটারে আমি যদি মিউচুয়াল ফান্ডে কোনো একটা মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করি থ্রু এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের থ্রু, যেখানে আমার তো এত টাকা নেই, সামর্থ্য নেই যে আমি অনেক টাকা ইনভেস্টমেন্ট করব, সেখানে আমি যদি ধরে নিই যে আমি এসআইপি করছি, ধরুন পার মান্থ আমি ধরে নিচ্ছি 2500 টাকা করে দিচ্ছি, 2500 টাকা করে আমার এইটুকু সামর্থ্য, এর বেশি আমি দিতে পারবো না। আমার অত টাকা ইনকাম নেই যে আমি সব টাকা এখানে দিয়ে দেবো। আমি যদি এই ছোট্ট অ্যামাউন্টের এক্সাম্পলও নিই, ধরুন এই 2500 টাকা দিলাম, আর মার্কেটে মোটামুটি 12 থেকে 15% কাছাকাছি রিটার্ন আসে জেনারেলি, যদিও মার্কেট ডিপেন্ডেন্ট, বাট জেনারেলি হিস্টোরিক্যাল যদি আমি পিছনের 10 বছর 15 বছরের হিস্ট্রি দেখি, মোটামুটি 12 থেকে 15% কাছাকাছি ইন্টারেস্ট রেট দেয়। তো সেই জায়গাতে আমি যদি ধরে নিই যে ঠিক আছে, মাঝামাঝি আমি ধরলাম 14% আমি ধরে নিচ্ছি, তো তাতেও যদি আচ্ছা ঠিক আছে 13%, তাতেও যদি আমি ধরে নিই 13% ইন্টারেস্ট রেট দিচ্ছে, তো সেই জায়গাতে ধরুন মোটামুটি আমি মিনিমাম 25 বছর, একটা লম্বা সময়ের জন্য তো মোটামুটি 25 বছরও যদি দিই, তাতে দেখুন 50 লাখ টাকা মতো হয়ে যাচ্ছে, 50 লাখ টাকা হয়ে যাচ্ছে, ভাবতে পারছেন। আর যদি এটা আমি 30 ইয়ার্সে করে দিই, তাহলে 30 ইয়ার্সের করলে আমার কত হচ্ছে, প্রায় 1 কোটি টাকা, 94 lakhs, প্রায় 1 কোটি টাকা হয়ে যাচ্ছে। শুধু 2500 টাকা করে ইনভেস্টমেন্ট করছি, আর কিচ্ছু করছি না আমি, শুধু 2500 টাকা করে ইনভেস্টমেন্ট করছি, তাতেই আমার মোটামুটি 1 কোটি হয়ে যাচ্ছে। আর যদি আরেকটু সময় বাড়াই তাহলে তো 1 কোটি ছাড়িয়ে যাবে, যেমন আপনি টাইমের জন্য আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো আমি মোটামুটি ধরে নিই যদি আমি 30 বছরও করে থাকি, তাতেও মোটামুটি আমার 1 কোটির কাছাকাছি অ্যামাউন্ট দাঁড়িয়ে যাচ্ছে, দেখুন 1 কোটি। তার মানে কি 2500 টাকা করে যদি, মানে মার্কেটের যেই হিসাব, তাতে মাঝামাঝি রেট নিয়েছি আমি, ম্যাক্সিমাম রেট নিয়েই যেহেতু মার্কেট আরও আপ হচ্ছে, আরও বাড়তে পারে, আমি 50% নিই, আমি 13% রেখেছি, যা কিনা ঠিক আছে সবচেয়ে ডাউন সাইড ধরেই বলছি যে সবচেয়ে কম যদি ইন্টারেস্ট রেট, তাতেও যদি 13% হয়, তাতেও আমার 30 বছরে প্রায় 1 কোটি টাকা হয়ে যাচ্ছে। চলুন এটাকে আমি 25 বছরই করে দিচ্ছি, তাতেও ধরুন 50 লাখ টাকা। তা কী ছিল, 10,000 টাকা স্যালারি ছিল আমার, তাই তো 10,000 টাকা স্যালারি, ভাবতেই পারা যাচ্ছে না যে 50 লাখ টাকার মালিক আমি। শুধু সঠিক প্ল্যানিংয়ের অভাব, শুধু নিজে থেকে একটা ভেবে নেওয়া যে আমার টাকা তো কম, ইনকাম কম, কি হবে, আমি তো কিছুই করতে পারবো না, এই ভেবেই আমরা নষ্ট করে ফেলি। তো সেই জায়গাতে দেখুন যদি 2500 টাকা মাত্র মাসে, আর যদি মান্থলি আমি টপ আপ দিয়ে থাকি, যদি মাসে আমি 100 টাকাও করে বাড়িয়ে রাখি, যে আজকে এই মাসে আমি 2500 দিচ্ছে, মাসে বলছি,
ধরুন আমি পার বছরে 100 টাকা করে বাড়ালাম, মানে ধরুন এবছর আমি 2500 টাকা করে দিচ্ছি, পরের বছর আমি 2600 টাকা দেবো, মানে 100 টাকা বাড়ালাম, তার পরের বছর আমি 100 টাকা বাড়ালাম, 2700 টাকা। মানে ভাবতে পারবেন না এই 2500 টাকা মানে কয়েক কোটি টাকা এনে দিবে আপনাকে, কয়েক কোটি। মানে ধরুন যদি আমি এখানে 3000 টাকাও দিয়ে থাকি, ভাবতে পারছেন কত কত দাঁড়াতে পারে। 3000 টাকা যদি দিই আমি, দেখুন তো প্রায় 60 লাখ টাকা। তার মানে যত অ্যামাউন্ট আপনি দিবেন, আমি তো 2500 টাকা করে বলছি, অত আপনাকে দিতেও লাগবে না। 2500 টাকা বছরে আপনি 100 টাকা করে বাড়িয়ে বাড়িয়ে যাবেন, তাতে দেখবেন কি দাঁড়ায়। তার মানে আমি যদি এখানে 2500 টাকা করে দিই, তাতে মোটামুটি আমি কোটি টাকার উপরে ইনকাম করতে পারছি। তো এইরকম ইনভেস্টমেন্টের অপশানও মার্কেটে আছে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাকে, এটাকে কোনো রিয়েল টিপস ভাববেন না যে আমি বলছি আপনি এই পার্টিকুলার ফান্ড, কোনো পার্টিকুলার ফান্ডের কথা বলছি না। এটা জাস্ট একটা মানে অ্যাজাম্পশন, একটা ক্যালকুলেশন, তাকে আমরা নিজেরা বুঝতে পারি যে সত্যিকারের যদি মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করি থ্রু এসআইপি, এই ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট দিয়েও আমি কয়েক কোটি টাকা পর্যন্ত ইনকাম করার সামর্থ্য রাখি। মানে ভালো একটা ওয়েলথ এসে যেতে পারে যদি সঠিক ইনভেস্টমেন্ট আমরা করতে পারি। এটা জাস্ট একটা এডুকেশন পারপাসে আমি আপনাদের দেখালাম। এরপর আসছে স্টক ইনভেস্টমেন্ট। স্টক ইনভেস্টমেন্ট বন্ধুরা আমি নিজেও এটাতে খুব একটা সাজেস্ট করি না, তবে অনেকে বলে থাকে নাকি স্টক ইনভেস্টমেন্ট মানে এই রাতারাতি আদানি আম্বানি হয়ে যাবে এইরকম ভাবনা মানুষের মধ্যে তৈরি হয়ে যায়। আজকে তিনি ইয়াং জেনারেশনকে দেখবেন একে অপরের সঙ্গে কথা বলছে, এই স্টক ভালো, এই স্টকে ইনভেস্টমেন্ট করলাম, এই 100 টাকা দিলাম 1 কোটি টাকা হয়ে গেলো, এইসব গল্প কথা শোনা জাস্ট জুয়া টাইপের। স্টকে সিরিয়ালি যারা স্টকে ইনভেস্টমেন্ট করে তাদের একটা এথিক্স আছে, প্রপার পড়াশোনা নলেজ রাখতে হয় এবং ডে টু ডে মার্কেটের জন্য টাইম দিতে লাগে। সেই টাইম দেওয়ার পর একটা অভিজ্ঞতা অর্জন হয়, সেখান থেকে একটা স্ট্র্যাটেজি মতো ইনভেস্টমেন্ট হয়, কিন্তু তারও কোনো ঠিক থাকে না, কোনো গ্যারেন্টি থাকে না। তো আমি এটা কোনোরকম কোনো পার্সোনালি কোনো সাজেস্ট করছি না যে যেখানে আমার ইনকাম কম 10-15 হাজার টাকা আমার মান্থলি ইনকাম, সেখানে প্লিজ দয়া করে বন্ধুরা এমন ভুল পদক্ষেপ নেবেন না যে দুম করে কারো কথা শুনে আমি একটা না জেনে শুনে একটা স্টকে ইনভেস্টমেন্ট করে দিলাম, রাতারাতি পয়সা শেষ। এইরকম রিস্ক, এতটা রিস্ক নেওয়ার জন্য আমি ঠিক মানে এটাকে সমর্থন করি না। বাট যদি কেউ স্টকে ইনভেস্টমেন্ট করতে চায় তাহলে সেক্ষেত্রে ছোট্ট একটা অ্যামাউন্ট আপনি চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু সেটা সঠিক পড়াশোনা করে, সঠিক মার্কেট স্টাডি করে, প্রত্যেক দিন মার্কেটে সময় দিয়ে তারপরে কিছু একটা ভাবা যেতে পারে। তো যদি এছাড়া যদি আমি লং টার্মের জন্য স্টকে রাখি, অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি যেসব ব্র্যান্ড বা যেসব প্রোডাক্টগুলো আমরা ডে টু ডে ইউজ করি বা ওয়েল নোন বড় বড় কোম্পানি আমরা নাম শুনে থাকি, সেই সব কোম্পানির দিকে আমরা লক্ষ্য রাখতে পারি। কিন্তু এইসব ধরনের রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার প্ল্যান বা এই ধরনের মানে সব টাকা জলে চলে যাবে, এই ধরনের রিস্ক আমি ঠিক সুবিধার মনে করি না। তো সুতরাং এটা একটা অপশান, ইনভেস্টমেন্ট অপশান হতে পারে, কিন্তু তাদের সবার জন্য নয়। এটা দয়া করে ভেবে চিন্তে তারপরে এটা কোনো ডিসিশন নেবেন। এরপরে আসছি লাস্ট ইনভেস্টমেন্ট ঠিক বলবো না, ইনভেস্টমেন্ট হ্যাঁ বলতে পারি আমার নিজের জন্য ইনভেস্টমেন্ট। লাস্ট অপশান কি না, মেডিকেল ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স। এটা আপনি বলবেন ইনভেস্টমেন্ট কি করে হলো? বন্ধুরা এটা ইনভেস্টমেন্টই বলতে পারেন, নিজের উপরে ইনভেস্টমেন্ট করছি আমি ভবিষ্যতের জন্য, সার্ভাইভ করার জন্য। তা কি ধরুন আজকে যদি ভগবান না করুক যদি আমার আজকে কোনো অসুখ হয়, আপনি জানেন হাসপাতালের খরচ, ট্রিটমেন্টের খরচ, ডাক্তারের খরচ, টেস্ট, ওষুধপত্রের খরচ ভাবতে পারবেন না। ছোট জ্বর হলেও আমাদের কোথা দিয়ে 1000 টাকা বেরিয়ে যায়, একদম ছোট জ্বর, একটা ওষুধ কিনে এনে ডাক্তার দেখিয়ে 400-500 টাকা ভিজিট, তারপর ডাক্তার দেখবে, তারপর 2-4টা টেস্ট লিখে দিবে, সব করিয়ে মোটামুটি 2-3 হাজার টাকা বেরিয়ে যায় সামান্য জ্বরে। তাহলে ভাবুন যদি ডিজিজ হয়, সত্যিকারের কোনো অসুখ বিসুখ হয়, আমার কত হতে পারে? তো আমার ক্যাপাসিটি কোথায়, এত টাকা আমার কোথায় যে এত টাকা হসপিটালে খরচ করব? হসপিটাল, ট্রিটমেন্ট, ভিজিট, ডক্টর, তারপর ধরুন বিভিন্ন ধরনের টেস্ট আছে, মেডিসিন আছে, তারপর নিজের শরীর চর্চা আছে, সমস্ত ধরনের করে মেডিকেল খরচ এখন আকাশ ছোঁয়া। তো বন্ধুরা তার জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স এবং মেডিকেল ইন্স্যুরেন্স মাস্ট লাগবে। এবার আপনি বলবেন কীরকম ব্যাপার, মেডিকেল ইন্স্যুরেন্স কি আছে, 400 থেকে 500 টাকার হয়তো খরচ হবে,
300-400 টাকার যদি মেডিকেল ইন্স্যুরেন্স করে থাকি, অ্যাটলিস্ট এইরকম বিপদের মধ্যে যেতে হবে না। তো এটা একটা খুব বড় সিদ্ধান্ত, মানে মারাত্মক সিদ্ধান্ত, যেটা সবাইকেই নেওয়া উচিত, ভাবা উচিত। আমরা ডাইরেক্ট ক্যাশ দেখতে পাই না, বাট ক্যাশ কিন্তু চলে যায় যদি আমি এই ধরনের প্রোটেকশান না নিয়ে রাখি। আমার লাইফের প্রোটেকশান, আমি অন্য কারোর জন্য নিয়ে আমার নিজের জীবন রাখার প্রোটেকশানের কথা বলছি। আমি যদি নিজে সার্ভাইভ না করি, আমি আমার ফ্যামিলিকে সার্ভাইভ করাবো কী করে? বাকি ফিউচারে আমি নিয়ে যাবো কী করে? সবাই তো অন্ধকারের মধ্যে পড়ে যাবে যদি আমি নিজে ঠিক না থাকি। তার মানে মেডিকেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স 300-400 টাকার মধ্যেই একটা প্রিমিয়াম হয়ে যায়। যদি আমি আজকে 300-400 টাকারও প্রিমিয়াম দিয়ে 1 কোটি টাকার লাইফ কাভারেজ পেতে পারি। লাইফ ইন্স্যুরেন্সে দেখুন, টার্ম প্ল্যান, স্পেশালি টার্ম প্ল্যান কথা বলছি। লাইফ ইন্স্যুরেন্স মানে ইনভেস্টমেন্টের কথা বলছি না। লাইফ ইন্স্যুরেন্স মানে টার্ম ইন্স্যুরেন্স, যেগুলো টার্ম ইন্স্যুরেন্স মানে যেখানে লাইফ কাভার দেয়, সেখানে 300-400-500 টাকা দিয়েও 1 কোটি টাকার কভার পেতে পারি। যদি আমার সঙ্গে আজকে কিছু খারাপ ঘটনা ঘটে, ভগবান না করুক যেন কারোর সঙ্গে কীরকম না হয়, সবাই আমরা বেঁচে থাকি, সবাই সুস্থ থাকি, বাড়ির সবাই সুস্থ থাকি, এই ভগবানের কাছে এটাই চাই। কিন্তু যদি আমার কিছু হয়ে যায়, তখন আমার ফ্যামিলিকে কে দেখবে? তখন আমার ভবিষ্যৎ বা বাকি আমার ফ্যামিলির ভবিষ্যৎ কী হবে? তার জন্য লাইফ ইন্স্যুরেন্স মাস্ট করিয়ে রাখবেন বন্ধুরা। 300-400-500 টাকার বেশি চায় না, 1 কোটি টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যেতে পারে। আর হেলথ ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স যেটা বললাম, সেটা করাতে লাগে ডে টু যে মেডিকেল এক্সপেন্সেস হচ্ছে বা ফ্যামিলির মেডিকেল এক্সপেন্সেস হচ্ছে, সেগুলো থেকে প্রোটেক্ট করার জন্য, তাতে যাতে অনেক বিশাল কোনো বড় ঝুঁকির মধ্যে না যেতে হয়। তো সুতরাং ইন্স্যুরেন্স মাস্ট আমাদের করাতে লাগে। সবার লাস্ট একটা বোনাস টিপস দিয়ে রাখি, যে এই যে কম স্যালারির মধ্যে যে এত পরিকল্পনার কথা বললাম, সবার লাস্ট এটা কিন্তু করতেই লাগে, যে আর কিভাবে এক্সট্রা আমি অ্যামাউন্টটাকে সেভ করতে পারি। অ্যামাউন্ট যত সেভ হবে, তত ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়বে, ফ্যামিলিতে ঠিকঠাক রান করাতে পারবো। এক্সট্রা শপিং, আননেসেসারি শপিং করবেন না প্লিজ। যেটা আমার কাছে খুব নেসেসারি নয়, সেটাকে বাদ দেওয়াই বেটার। এই বিভিন্ন ধরনের রিচার্জ, সাবস্ক্রিপশান, এই নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এই জিও ফিও করে মোটামুটি 1000 টাকার একটা রিচার্জ করে দিচ্ছি। 200, 300, 500, 200, 400 এই করতে করতে 1000 টাকা রিচার্জ হচ্ছে। এই আননেসেসারি জিনিসগুলো করবেন না। তার চেয়ে আমি ফ্রি চ্যানেল দেখি, ইউটিউব দেখি, ইউটিউব ফ্রি, পয়সা লাগছে না, তো ইউটিউব দেখে এন্টারটেন করি। আমি মানি যে এন্টারটেনমেন্টের দরকার পড়ে, এই মুভি, এই একটা কিছু মুভি দেখলাম, কিছু গান শুনলাম, আর কিছু একটা এন্টারটেন করলাম, ইউটিউব ইউজ করতে পারি। ইউটিউব ফ্রি আছে, পয়সা লাগছে না। রাদার দেন নেটফ্লিক্স বা ওটিটি বিভিন্ন সাবস্ক্রিপশানগুলো না করলেই ভালো। মান্থে দেখুন, মান্থে যদি 1000 টাকাও আমি বাঁচাতে পারি, 1000 টাকা আমি সেভিংসে দেবো, তো কোটিপতির রাস্তা খুলে যাচ্ছে না আমার জন্য। আমি যদি আমি লং টার্মে এটা চালিয়ে যেতে পারি, অনেক আপনি দেখেছেন আগের এক্সাম্পলে কীভাবে দেখালাম যে ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট করে কীভাবে অনেক টাকা ইনকাম করতে পারি, অনেক টাকা সেভিংস আনতে পারি। তো এই ধরনের বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশানগুলো কমাতে পারি, বিভিন্ন শপিংস, আননেসেসারি শপিংসগুলোকে কাটছাট করতে পারি। হঠাৎ মনে হলো আজকে যে ঠিক আছে রেস্টুরেন্টে খেয়ে চলে আসি, না করলেই হয়। আজকে রেস্টুরেন্টের যা খরচ, ওখানে বসে খেলে বা অর্ডার দিলে ওখানে সার্ভিস চার্জ অ্যাড হচ্ছে, জিএসটি অ্যাড হচ্ছে, প্রচুর খরচ। মানে আমি যদি 500 টাকার খাবার খান, আপনাকে আরও 300 টাকা এক্সট্রা চার্জেস লাগছে তার মধ্যে, দেখবেন। তার মানে কি, আমি রেস্টুরেন্টে হঠাৎ করে বাইরে থেকে খাবার আনানো, রেস্টুরেন্টে খাওয়া, এই জিনিসগুলোকে একটু কন্ট্রোল করা। তো বন্ধুরা, একটা জেনারেল কনসেপ্ট কি, এটা আমি আপনাকে আলাদা কিছু আশ্চর্য ঘটনা বলবো না যেটা আপনার ধরে করা সম্ভব নয়। এটা কমন ব্যাপার। এটা আমরা সবাই এই জিনিসগুলো যদি কন্ট্রোল করতে পারি, তাহলে মান্থলি সেভিংস অনেকটাই বেড়ে যাবে। আর ফাইনালি বন্ধুরা, আর বড় হওয়ার জন্য বড় ইনকামের দরকার লাগে না। ছোট্ট ছোট্ট ধাপে ধাপে ইনভেস্টমেন্ট করেও বড় টাকা আনা যায়, বড় লোক হওয়া যায়। তার মানে শুধুমাত্র ইনভেস্টমেন্ট যে বড় লোকেদের জন্য, এই ধারণা একদম ঠিক নয়। সুতরাং আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট ইনভেস্টমেন্টের পরিকল্পনা চালু করে দিন, দেখবেন কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে লাইক করুন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তাকি এই ধরনের ইনফরমেশন কেউ মিস না করে। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।